মুখ্যমন্ত্রী নিজের যে ক্যারিশমা নিজেই তৈরি করেছেন, নিজেকে সব থেকে বড় হিন্দু ভাবেন, আবার নিজে দেখি মসজিদে যান বরখার মতো শাড়িটা মাথায় পরে। বর্তমান তৃণমূল পার্টিটা এবং তৃণমূল সরকার চলছে মুসলিম নেতৃত্বকে সামনে নিয়ে এসে। শুধু পুলিশে কেন, এই প্রাইমারি টিচার, হাই স্কুলে, দমকল, ফায়ার ব্রিগেডের যে নিয়োগগুলো হচ্ছে, এবং আমাদের কলকাতার ববি হাকিম কর্পোরেশনে সেই গ্রুপ ডি থেকে যতগুলো পোস্ট আছে বিভিন্ন জায়গায়, উইদাউট এনি এক্সামিনেশন ইন্টারভিউ মুসলিমদের ভিতরে ভিতরে ঢুকিয়ে দিয়ে সেই পোস্টগুলো ভর্তি করে দিচ্ছে। আর এটা আমাদের কাছে পরীক্ষিত সত্য। বিভিন্ন সময়ে আমরা একটা লিস্ট তুলে ধরে বিভিন্ন জায়গায় আমরা প্রকাশ করেছি, কিন্তু মুখ্যমন্ত্রী কানে শুনেও শোনেন না, চোখে দেখেও কিছু বলেন না। তা মুখ্যমন্ত্রী যে একদম খোলা পাবলিকের কাছে মুসলিম তোষণ করছেন, মুসলিমদের সম্বন্ধে কিছু বলতে। আমার খুব মনে আছে ডায়মন্ড হারবারে একটা মুসলিম ছেলে, তার নাম আলতাফ হোসেন, স্পেশাল ফোর্সের অফিসার গিয়ে তাকে গুলি করে খুন করেছিল। পরের দিন সেই অফিসারকে জবাবদিহি করতে হয়েছিল যে এই দস্যু অপরাধী আলতাফ হোসেনের মুসলিম ছেলে, তাকে কেন খুন করা হয়েছে। সেই আলতাফ হোসেনকে যদি পুলিশ গুলি না চালাতো, আলতাফ হোসেনের হাতে পিস্তল ছিল, ওই পুলিশ অফিসারকে মেরে ফেলতো। কিন্তু দেখুন, মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আছে কোনো মুসলিমকে অ্যারেস্ট করা যাবে না। আপনি দেখুন না কলকাতার রাস্তায়, বাইপাসে দেখুন, খিদিরপুর, মিটিয়াপুর, সব জায়গায় শুধু বলে দিচ্ছে আমি মুসলিম, মাথায় হেলমেট পরবো না। তা মুখ্যমন্ত্রীর তো দপ্তর পুলিশ দপ্তর, সেই পুলিশ দপ্তরই হেলমেট মুসলিম ছেলে নাম শুনছে ছেড়ে দিচ্ছে, কোনো কেস দিচ্ছে না। তাই স্পষ্ট দিবালোকের মতো পরিষ্কার মুখ্যমন্ত্রী পুলিশদের বলেছে উইদাউট এনি লোকাল তৃণমূল অফিসারের নির্দেশ ছাড়া কোনো মুসলিম ছেলেকে গ্রেপ্তার করা যাবে না, তাকে কেস দেওয়া যাবে না। সে ভুলভাল চালাক বা কোনো মহিলাকে কটূক্তি করুক, কোনো মুসলিম লোককে গ্রেপ্তার করার আগে মুখ্যমন্ত্রী বা দলীয় নেতৃত্বের সঙ্গে পরামর্শ করে তবে মুসলিম ছেলেদেরকে গ্রেপ্তার করতে হবে বা কেস দিতে হবে। তো এটা দিনের আলো মতো পরিষ্কার। পশ্চিমবঙ্গবাসী এটা যেন বিধির বিধান বলে ভেবে নিচ্ছে, কিন্তু এটা তো না। গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, সবার জন্য সমান আইন হওয়া উচিত। কিন্তু মুখ্যমন্ত্রীর বেলায় মুসলিমদের জন্য স্পেশাল আইন। এটা তোষণ, স্বজন পোষণ, আর কি বলবো। যখন আমাদের পশ্চিমবঙ্গের নারীদের যখন একটার পর একটা অত্যাচার করছে আজকে ওই ধর্ষকরা, সেই সময় মুখ্যমন্ত্রী যখন ছোট ঘটনা বলছেন, সাজানো ঘটনা বলছেন, যে ধর্ষকদের উৎসাহিত করছেন, ধর্ষকরা আজকে প্রতিটা মুহূর্তে কিভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে একটার পর একটা নারকীয় ঘটনা ঘটে চলেছে। তার জন্য দায় কার? আজকে প্রশাসনিক যে দায়িত্ব বহন করছে মুখ্যমন্ত্রী, তার কি দায় নয় যে আজকে রাত 8টার পর মুখ্যমন্ত্রী বেঁধে দিচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের নারীরা, যারা আজকে একজনের টাকায় মানুষের সংসার চলে না, প্রতিটি যখন সারা বিশ্ব আজকে নারী সুরক্ষার কথা ভাবছে, আজকে নারীরা আজকে প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, বাস চালাচ্ছে, কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই নারীরা। সেখানে নারীরা আজকে রোজগারের জন্য যখন রাস্তায় বেরাচ্ছে সেখানে অপমানের সম্মুখীন হচ্ছে। আর মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের নারীদের রাত 8টার পর বেরালে তার নিরাপত্তার দায় দায়িত্ব তার। আজকে নারীরা যদি দায় দায়িত্ব না নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে মুখ্যমন্ত্রী আজকে এই প্রশাসনিক পদে থাকার যোগ্যতা অর্জন করে। আজকে আমাদের নারীদেরই আজকে এগিয়ে আসা উচিত, মুখ্যমন্ত্রীকে তার যোগ্য জবাব দিয়ে তাকে আমাদের বাংলার মসনদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। এইভাবে আমাদের রাজ্য চলতে পারে না। নারীদের ছাড়া কোনো সমাজ আজকে উপরে ওঠেনি, উঠতে পারে না। মা বাবা আমরা অনেক কষ্ট করে মানুষ করি আমাদের ছেলে মেয়েদের, সে যাতে একটু পড়াশোনা শিখে তা অন্তত দুধে ভাতে থাকে, তার জন্য তাকে সে যাতে রোজগার করে তার সংসার চালাতে পারে তার চেষ্টা করি। আর সেখানে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রীও বটে, তার আর্জি করে কিভাবে সরকারি হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের দ্বারা গণধর্ষণ করে কি করে অভয়ার খুন হয়ে গেল, তার নিয়ে কোনো নিরাপত্তা নেই।
আমাদের কিছুদিন আগে আমাদের ঘটনা মনে আছে যে প্রসূতি বিভাগে একজন প্রসূতি তার প্রসূতি ভর্তি হয়েছে হাসপাতালে, সেখানে স্বাস্থ্যকর্মীদের দ্বারা অপমানিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। আজকে আমরা স্বাস্থ্য কেন্দ্রে যদি যাই, সেখানে যদি অপমান হতে হয়, অত্যাচারিত হতে হয়, তাহলে মানুষ কি করে নিরাপদ থাকবে বলুন? আজকে কি করে তারা হাসপাতালে গিয়ে তারা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করাতে পারবে? এই এসআইআর নিয়ে বক্তব্য যবের থেকে এসআইআর বিহারে চালু হয়েছিল, তবে থেকে মমতা ব্যানার্জি এসআইআর বন্ধ করার জন্য প্রথমেই মহুয়া মৈত্রকে, বিহারের সাথে আমাদের বেঙ্গলের কোনো সম্পর্ক নেই, সেই প্রথমেই শুরু করে দিল, মহুয়া মৈত্রকে দিয়ে একটা শুট ফাইল করে দিল। মহুয়া মৈত্র যেটা ওটাতে হেরে যাওয়ার পর মমতা ব্যানার্জি এখন নিজের রাজ্য সামাল দিতে পারছে না, সে দেশ নিয়ে, বিহার নিয়ে, সারা ভারতবর্ষ নিয়ে চিন্তা ভাবনা করছে। মমতা ব্যানার্জি এখন বর্তমানে কি বলছে সেটা সাধারণ জনগণ কোনো রকম চিন্তিত নয়, সাধারণ জনগণ কোনো রকম চিন্তিত না। মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে নিয়ে চিন্তা করুক, জনগণকে নিয়ে চিন্তা করতে হবে না। আর মমতা ব্যানার্জি দীর্ঘ আয়ু শেষ হয়ে এলো, মমতা ব্যানার্জি তো দলটাই তো পশ্চিমবাংলা কেন্দ্রিক, সে কি করে গুজরাটে যাবে? প্রথম কথা আপনারাই বলুন, যে মমতার সাধারণ জনগণও জানে দলটাই তো পশ্চিমবাংলা কেন্দ্রিক, সে যদি গুজরাটে চলে যায় এরপর বলবে দিল্লিতে যাচ্ছি, হরিয়ানা যাচ্ছি, পাঞ্জাব যাচ্ছি, সব জায়গায় বলতে থাকবে। দলটাই তো সাধারণ একটা ছোট্ট একটা দল, যে দলটা সর্বভারতীয় নয়। যেমন সব সময় লেখে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু কোনোদিন এটা লেখে না যে আঞ্চলিক তৃণমূল কংগ্রেস, কোনো সময় লেখে না। সে এটা নিয়ে ভেবে তো তার কোনো দরকার, ভোটার বা বাংলাদেশি রোহিঙ্গা বলে যদি কিছু নাই, তাহলে সাম্প্রতিককালে দেখা গেছে বারাসাত, বসিরহাট, তারপরে আমাদের সাম্প্রতিককালে গড়িয়া, নিউ গড়িয়া, বিভিন্ন জায়গায় এই যে এত বস্তি, হাজার হাজার বস্তি, উল্টোডাঙ্গা, সল্টলেক, তারপর রাজারহাটে, এই যে হাজার হাজার বস্তিগুলো যে ফাঁকা হয়ে গেল, সমস্ত বস্তিগুলো যে সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল, সেইগুলো কি রাতারাতি সেই লোকগুলো কোথায় হওয়া হয়ে গেল? তারা কি, এগুলো কি ভূত আছে যে আজকে লোকগুলো এলো কালকে চলে গেল? মমতা ব্যানার্জি যে কথাগুলো বলে বেড়াচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, কারণ সমস্ত বস্তিগুলো দেখা যাচ্ছে যে বস্তিগুলো ফাঁকা হয়ে গেছে। যারা হচ্ছে এই যে কাজের জন্য, কাজের সূত্রে যারা এসছিল আমাদের ভারতবর্ষে, তারা আজকে সমস্ত বাড়িতে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। যেমন দমদমে আমি নিজে জানি, আমার সাথে বিশেষ সম্পর্ক আছে, দমদম, উল্টোডাঙ্গা, এসব জায়গা বিভিন্ন বাড়ির কাজের যারা গৃহসহায়িকারা সমস্ত কেউ আর আসছে না, তারা হঠাৎ রাতারাতি কোথায় হওয়া হয়ে গেল? তারা কি ভূত আছে? মমতা ব্যানার্জি নিজে জানে না যে তৃণমূল কংগ্রেস এই লোকগুলোকে নিজের স্বার্থের জন্য আজকে 11 সাল থেকে আজকে 24-25 সাল অবধি, 25 সাল শেষ হতে চললো, 25 সাল অবধি নিজের ভোটের স্বার্থের জন্য এদের নিয়ে এসছে। এবং খিদিরপুর, শিয়ালদহ, উল্টোডাঙ্গা, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এদের রেশন কার্ড তৈরি হতো। যাদবপুরেও তৈরি হয়েছে, যেটা আমি নিজেও জানি, যাদবপুরে তৈরি হয়েছে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড। অতি সম্প্রতি একজন ধরা পড়েছে খিদিরপুরে, যাকে পুলিশ অ্যারেস্ট করেছে, বাধ্য হয়েছে পুলিশ অ্যারেস্ট করতে, যার কাছে পাওয়া গেছে আধার কার্ড তৈরি করার নিউ টেকনোলজি মেশিন, এবং কম্পিউটার, ল্যাপটপ সমস্ত সিজ করেছে। এটা সব প্রত্যেকেই জানে।